আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর রসায়নের প্রথম অধ্যায়ের রসায়নের ধারণা। আজকে আমরা আলোচনা করব রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ। এখানে বলা হয়েছে যেখানে পদার্থ আছে সেখানেই রসায়ন আছে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকে। বায়ুমণ্ডলে কিছু না কিছু রাসায়নিক পরিবর্তন অনবরত ঘটেছে। আমরা যে মাটির উপরে বসবাস করছি সে মাটিতেও প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে অসংখ্য পরিবর্তন। শুধু বর্তমান সময় কেন, সুদূর অতীতেও এই সব পরিবর্তন ঘটেছে। যখন এখানে পৃথিবীর প্রথম জন্ম হলো তখন পৃথিবীর এমন ছিল না। পৃথিবী ছিল খুবই উত্তপ্ত। সেখানে কোনো বাতাস ছিল না, পানি ছিল না কোনো জীবের অস্তিত্ব। কোটি কোটি বছর ধরে ঘটেছে অসংখ্য রাসায়নিক পরিবর্তন। সৃষ্টি হয়েছে বায়ুমণ্ডল, সৃষ্টি হয়েছে পানি, সৃষ্টি হয়েছে হাজার রকমের পদার্থ। এসব কিছুই পৃথিবীকে জীবজগতের জন্য বসবাসের উপযোগী করেছে। মানুষসহ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ তা ক্ষুদ্র অণুজীব, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা ইত্যাদি, অথবা বৃহৎ উদ্ভিদ বা প্রাণী হোক, সকলের দেহই বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। প্রতিটি দেহ হলো একটি বড় রাসায়নিক কারখানা। প্রতি মুহূর্তেই ঘটে চলেছে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া। সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করে চলছে আমাদের ব্যবহারের জন্য বিভিন্ন সামগ্রী। যেমন তুমি যে জামা কাপড় পরেছ, যে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করছো, যে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছ, বা ত্বকে যে কসমেটিক্স ব্যবহার করেছ, তা সবই রসায়নের অবদান। এছাড়া আমরা পরিষ্কারের কাজে সাবান, টয়লেট ক্লিনার এবং জীবন রক্ষার জন্য ব্যবহার করছি বিভিন্ন ধরনের ঔষধ সামগ্রী। আমাদের খাদ্য চাহিদার পূরণ করার জন্য ফসলের ক্ষেতে ব্যবহার করছি সার ও কীটনাশক। যানবাহনে ব্যবহার করছি পরিশোধিত পেট্রোল, ডিজেল। এই সব শিল্পক্ষেত্রে বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হচ্ছে। সত্যি কথা বলতে কি রসায়নের পরিধি এ ক্ষুদ্র পরিসরে লেখা শেষ করা যাবে? তাহলে আমরা বুঝতে পারছি যে রসায়নের পরিধি আসলে একটা কোনো গণ্ডিতে নয়। আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে আসলে রসায়নের ব্যবহার দেখতে পাচ্ছি। আমাদের জীবনে রসায়ন কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য একটা টেবিল এখানে আছে। প্রথমেই যদি বলি বায়ুর কথা আমরা, তাহলে আমাদের বায়ুর কথা আসলেই মাথায় আসে কি, যে অক্সিজেন, তারপর কি আছে নাইট্রোজেন, তাই না? তো প্রধানত আমরা অক্সিজেন এবং নাইট্রোজেনকে বায়ু হিসেবে যদি ধরি, তাহলে একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা। আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি, সেই বায়ুর অক্সিজেন শরীরের ভেতরে বিয়োজিত বা ডিকম্পোজ খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। এক্ষেত্রে নাইট্রোজেন লৌহীকরণের বা ডাইলেশনের মাধ্যমে বিক্রিয়ার তীব্রতাকে নিয়ন্ত্রণ করে খাদ্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে নাইট্রোজেন এবং অক্সিজেন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা পরবর্তীতে যাই খাবার পানির দিকে। এখানে বলছে খাবারের পানি সহ বিভিন্ন খনিজ লবণ নিয়ে কথা বলছে। এখানে বলছে যে জীবের শরীরে বেশিরভাগই পানি। শরীরের বিষাক্ত পদার্থ এই পানিতে দ্রবীভূত হয়ে প্রস্রাব ও ঘামের সাহায্যে শরীর থেকে বের হয়ে যায়। খাবারের পানিতে পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ লবণ, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে, যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। শরীরের পানির স্বল্পতা বা ডিহাইড্রেশন হলে মানুষ মারা যেতে পারে। ওলা উঠা বা কলেরা রোগে মানুষের মৃত্যুর এটি মূল কারণ। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে আমাদের যদি পানির স্বল্পতা বা ডিহাইড্রেশন হয়,
তাহলে আমরা মারাও যেতে পারি। তাহলে অবশ্যই আমাদের বিশুদ্ধ পানি খাওয়া উচিত, তাই না? আমরা এবার আসি সার নিয়ে আলোচনা করি। সারের কথা বলতে গেলে সারটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। বিশেষ করে কৃষিখাতে কিন্তু সারের একটা ভূমিকা আছে। যাদের বাবা বা যারা নিজেই কৃষিকাজ করেন তারা খুব ভালো বুঝবেন। তাহলে এখানে বলছে যে সার বা নাইট্রোজেন, সারের কথা বললে আমরা কি বলতে পারি? নাইট্রোজেন, ফসফরাস। আমরা যেমন খাবার খাই তেমন উদ্ভিদেরও খাবারের প্রয়োজন হয়। উদ্ভিদের খাবারের প্রধান উপাদান হলো নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি। এগুলো উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে। তাছাড়া বিভিন্ন সারে এসব মৌলের যৌগ থাকে। আমি প্রথম লেকচারেই বলেছি যে মৌল এবং যৌগ কী, নিশ্চয়ই তোমাদের মনে আছে। মৌল হলো এখানে নাইট্রোজেন, ফসফরাস, হ্যাঁ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো কিন্তু মৌল একটা, এবং অনেকগুলো মৌল মিলে কিন্তু একটা যৌগ। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ওকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলো কিন্তু একটা সার এক একটি। তাই বিভিন্ন ধরনের সার উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে, ফলে ফসলের উৎপাদন ভালো হয়। আমি আগে বলেছি যে সারের কীভাবে কী কাজ করে এবং উদ্ভিদ কীভাবে সার খাদ্য হিসাবে এটাকে ব্যবহার করে, হ্যাঁ, এবং এই সারের কারণে আমাদের ফসলের উৎপাদন ভালো হয়, তাই না? তাহলে আমরা পরেরটা আসি, কাগজ। কাগজ তো অবশ্যই একজন স্টুডেন্ট হিসাবে তোমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা যে কাগজগুলো ব্যবহার করি সেটা কিন্তু এমনি এমনি কোনো গাছ থেকে হয় না। মানে আমি বলতে চাচ্ছি যে অটোমেটিক ফল যেরকম গাছ থেকে ফল হয় ওরকম না। কাগজটা তোমার কোনোভাবে প্রসেসিং করা হয়, তারপর কাগজ আসে, রাইট? এবার আসি কাগজ। কাগজ হলো এক ধরনের সেলুলোজ। তো এখানে বলছে যে কাগজের আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান। বাঁশ, আখের ছোবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ করে কাগজ তৈরি করা হয়। তাহলে আমাদের জীবনে কিন্তু কাগজের গুরুত্ব অপরিসীম। তাই যেহেতু আমাদের কাগজের প্রয়োজন আছে, তাহলে কি প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে, হ্যাঁ। আর দিন দিন কিন্তু গাছ অনেক কাটা হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। যদিও এখন কম, অনেকেই কাগজ ব্যবহার অনেকটা কমে গেছে, কিন্তু ডিজিটালকরণ কারণে ডিভাইস আসছে, অনেকে ডিভাইসে লেখালেখি করতেছে, টাইপিং করতেছে, বাট কাগজের প্রয়োজনীয়তা আসলে অনস্বীকার্য।